কলকাতার নিউ টাউনে একটার পর একটা রেকর্ড গড়ে তুলছে। এই নিউ টাউনে আসলে আপনি খুঁজে পাবেন সব থেকে বড় প্রভু জগন্নাথ দেবের মূর্তি। আর এই নিউ টাউনেই আপনি পেয়ে যাবেন কলকাতার মধ্যে সর্বোচ্চ প্রভু বজরংবলীর মূর্তিও, যেটা কিনা 151 ফিট উঁচু। নিউ টাউনে আপনি পেয়ে যাবেন শুধু কলকাতা নয়, সর্বোচ্চ বাংলার মধ্যে সবচেয়ে বড় পার্ক, সেটি হলো ইকো পার্কও। তো এদের সাথেই নতুন সংযোজন হলো দেবাদিদেব মহাদেবের মূর্তিও। এই মূর্তিটা কিন্তু ধ্যানমগ্ন অবস্থায় আছে। ধ্যানমগ্ন অবস্থায় দেবাদিদেব মহাদেবের এত বড় মূর্তি কলকাতায় আর অন্য কোথাও আছে বলে আমার কিন্তু জানা নেই। দেবাদিদেব মহাদেবের এই মূর্তিটা অনেক দিন হলো উদ্বোধন হয়েছে, আর সাথে উদ্বোধন হয়েছে নতুন এক মন্দিরেরও। এখন বলবো এই মন্দিরটা নিউ টাউনের কোথায় অবস্থিত, যেতে চাইলে কিভাবে আপনারা যাবেন, সব তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন রওনা দেওয়া যাক কলকাতার সবচেয়ে বড় দেবাদিদেব মহাদেবের ধ্যানমগ্ন মূর্তির উদ্দেশ্যে। আর নতুন যে মূর্তিটি আজকে আপনাদের দেখাবো বা মন্দিরের কথা আমরা বলছি, দুটোই কিন্তু রাম মন্দিরেই অবস্থিত। তো চলুন রাম মন্দিরের খোঁজ দেয়া যাক, যেটা কিনা নিউ টাউনে আছে। আর তার সাথে রইল উবরি পাওনা বালাজি বাবুসা মহারাজের একটি বিগ্রহ, যে বিগ্রহটা সাধারণত কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে দেখতেই পাওয়া যায় না, যেটা নাকি সাধারণত রাজস্থানের রাজ্যের চুরু শহরে অবস্থিত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনো সোলমেটস। তো আমি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আপনারা ওপরেই দেখতে পাচ্ছেন হচ্ছে বজরংবলীর মন্দির। তো আমরা আজকে এসেছি হচ্ছে নিউ টাউনের রাম মন্দিরে। তো এখানে সব থেকে উঁচু বজরংবলীর একটা মূর্তি রয়েছে, মানে বিগ্রহ, যেটা 151 ফিট উঁচু। তো সব থেকে বড়। আর এখানে শুধু যে বজরংবলীর মূর্তি রয়েছে তাও না, আর রাম লক্ষ্মণ সীতার একটা বিগ্রহ রয়েছে, আর তার সাথে হচ্ছে একজন ধ্যানমগ্ন শিবের একটি বিগ্রহ রয়েছে। তো সব কিছু আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো, আর লোকেশানটাও দিয়ে দেবো, আর কখন এই মন্দিরটি ওপেন হয় আর ক্লোজ হয় সব কিছুই দেখাবো। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো চলুন এবার লোকেশানটা মেনশন করে দিই, আপনারা কিভাবে এই রাম মন্দিরে যেতে পারবেন। তো এটি হলো ইকো পার্কের গেট নাম্বার 4-এর একটা জায়গা। এটাকে আপনারা ল্যান্ডমার্ক হিসাবে চিহ্নিত করে রাখতে পারেন। আর ইকো পার্ক গেটের সামনে যে রাস্তাটা দেখছেন, সেটা বাম দিকে চলে গেলে এই রাস্তা দিয়ে 5 মিনিট মতো হাঁটলেই পড়বে হচ্ছে রাম মন্দির। তাছাড়া এখানে টোটোও পেয়ে যাবেন, টোটো করে গেলেও যেতে পারেন, তবে সেক্ষেত্রে জনপ্রতি 3 থেকে 4 মিনিট করে লাগবে, আর ভাড়া পড়বে হচ্ছে 10 টাকা করে। আর দূর থেকে দেখুন বজরংবলীর মূর্তিটি দেখা যাচ্ছে। তো এই রাস্তাটা ধরে কিছুটা গিয়ে ডান দিকে বাঁক নিলেই পড়বে হচ্ছে বজরংবলীর মন্দির বা রাম মন্দিরটি। আর খুবই নির্জন জায়গাটা। তো বজরংবলীর মন্দিরটি বা মূর্তিটি দূর থেকে যেটা দেখা যাচ্ছিল, ওটাকেই সামনে থেকে এবার আমরা দেখতে পাবো। তো বজরংবলীর মূর্তির এটা হচ্ছে পেছনটা, আর এর নিচেই রয়েছে হচ্ছে মন্দিরটি, যেখানে লেখা রয়েছে রাম নাম। তো ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে রাম মন্দিরের সামনে। এটাই হচ্ছে শ্রী রাম মন্দিরের গেটটি। বিশাল বড় এই বজরংবলীর মূর্তিটি রয়েছে, আর এটি হলো মেন গেট। তো মেন গেটের ওপর লেখা রয়েছে শ্রী রাম মন্দির। তো চলুন ভিতরে এবার প্রবেশ করা যাক। আর গেটের সামনে ঢুকতেই সব ডালা, মানে ভোগ, লাড্ডু, এগুলো আপনারা পেয়ে যাবেন। এখান থেকে কিনেই আপনারা কিন্তু পুজোও দিতে পারেন। তো মন্দিরের ফোন নাম্বারটাও দেয়া রয়েছে, আমি এখানে মেনশন করে দিলাম। আর গেট দিয়ে প্রবেশ করতেই ডান দিকে পড়বে রামায়ণের সেই দৃশ্য, যেখানে রাবণ সীতা হরণ করে নিয়ে যাচ্ছে এবং জটায়ু বাধা দিতে আসলেই জটায়ুর ডানা কেটে দিয়েছিল রাবণ। সেই দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর নিচে রয়েছে শ্রীরাম এবং লক্ষ্মণ, যারা জটায়ুর শেষ কার্যটি সম্পন্ন করছে। মন্দিরটি ওপেন টাইমিং হলো সকাল 6টা থেকে দুপুর 12টা, আর ইভিনিংয়ে 3টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। ক্রেতা যুগে আমরা শুনেছি রাবণ জটায়ুর ডানা কেটে দিয়েছিলেন, আর কলিযুগে এসে আমরা দেখছি সেই জটায়ুর সামনেই খাঁচাবন্দি কিছু পাখি। তো যাই হোক, রামায়ণের এই দৃশ্যটা পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাব। ডান দিকে চোখে পড়বে সব থেকে বড় বজরংবলীর মূর্তি, আর এটি কিন্তু 151 ফিট লম্বা।
আর একটু জুম করলে দেখতে পাবেন বজরংবলীর মুখশ্রীটা খুব সুন্দর করে তৈরি করা। আর বজরংবলীর মুখশ্রীর ওপরে ছোট্ট একটি মন্দির মতো রয়েছে। হনুমান জয়ন্তীর দিন হয়তো জল ঢেলে প্রভুকে স্নান করানো হয়ে থাকে এবং পুজো করানো হয়। আমি তবে সঠিক জানি না, কারণ বাইরের রাজ্যগুলিতে এরকমই চলে আসছে। আর সামনে ছোট মতো একটা বাগানও রয়েছে, যেখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছও আছে। অনেক ভক্তরা আছেন যারা সামনের এই রেলিংয়ে নারকেল বেঁধে মানত করে থাকেন। বজরংবলীর সুবিশাল বিগ্রহের সামনেই রয়েছে একটি ঘরের মতো অংশ। এখানে সৎসঙ্গ হয় প্রতিদিন সকাল 5টা থেকে 6টা পর্যন্ত এবং বিকেলে 4টে থেকে 5টা পর্যন্ত সৎসঙ্গ হয়। আর এখানে যে বোর্ডটা আছে সেই বোর্ডটার মধ্যে কিন্তু হিন্দিতেই লেখা, কিন্তু বাংলায় লিখে দিলে অনেকেরই সুবিধা হতো, কারণ এখানে অনেকেই আসেন যারা বাঙালি, তো হিন্দিতে পড়তে অনেকেরই অসুবিধাও থাকতে পারে, তাই বাংলায় বোর্ডটা লিখে দিলে হয়তো তাদের সুবিধা হবে। তো আমরা এই সৎসঙ্গকে পেছনে ফেলে এবার সামনের দিকে এগিয়ে যাব। সামনের ডান দিকেই দেখতে পাচ্ছেন মন্দিরের একটি দোকানও রয়েছে। এই দোকান থেকে আপনি বিভিন্ন ধার্মিক বই, পুঁতির মালা, ধূপ, মোমবাতি ইত্যাদি কিনতে পারেন। আর এর ঠিক পিছনেই রয়েছে দেবাদিদেব মহাদেবের মূর্তিটি। ঠিক বজরংবলী বিগ্রহের পাশেই রয়েছে এই ধ্যানমগ্ন মহাদেবের বিগ্রহটি। তো চলুন মহাদেবের বিগ্রহটি দেখে নেওয়া যাক। মহাদেবের এই বিশালাকার বিগ্রহটি সম্পূর্ণটাই জলাশয়ের উপরে নির্মাণ করা হয়েছে। এপার থেকে মহাদেবের কাছে ভক্তরা যাতে যেতে পারে সেই জন্য এরকম একটা ব্রিজও তৈরি করা আছে। তার ফলে ব্রিজের যে রেলিং সেখানে অসংখ্য লাইটও রয়েছে। সন্ধ্যাবেলায় যখন লাইটগুলো জ্বালানো হবে তখন আপনাদের একবার দেখিয়ে দেবো। মহাদেবের মুখশ্রীটা অনবদ্য। মহাদেবের ঢুলু ঢুলু চোখ, পরনে বাঘের ছাল, গাত্রবর্ণ ঘন নীলবর্ণের, আর বুকে লেখা আছে রাম নাম। গলায় বিরাজমান বাসুকীনাগ ও রুদ্রাক্ষের মালা এবং হাতে ত্রিশূল। প্রতিটা জিনিস খুব নিখুঁতভাবে নির্মাণ করা হয়েছে। এত সুন্দর আর এত বড় উঁচু মূর্তি এরকম ধ্যানমগ্ন অবস্থায় বাবার এর আগে আমি কোথাও দেখিনি। তো চলুন সামনের দিকে একটু এগোনো যাক। মহাদেব যেখানে বসেছেন, মানে যে বেদিতে, তার সামনেই অসংখ্য দেবদেবীরও মূর্তি রয়েছে, সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন এবার এই ব্রিজ ধরে সামনের দিকে এগিয়ে যাই, মহাদেবের খুব কাছ থেকে দর্শন করি। মহাদেবে যেখানে বসে আছেন সেখানে নিচের দিকে কিছু বিগ্রহ তৈরি করা। বিগ্রহগুলির মধ্যে রয়েছে কার্তিক ঠাকুর, সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, এছাড়া রয়েছে মা পার্বতী, তিনি শিবলিঙ্গের মাথায় জল ঢালছেন। আর মা পার্বতীর পাশে রয়েছে মহাদেব এবং নন্দী মহারাজ। মহাদেবের যে পাহাড় আকৃতির বেদির ওপর বসে আছেন সেই বেদিতে রাম নাম লেখা। মহাদেবের নিচে দেখতে পাচ্ছেন এরকম একটি ঘর মতো তৈরি করা রয়েছে। মহাদেবের যে বিগ্রহটি তার চারিপাশে পরিক্রমণ করার জন্য প্যাসেজও রয়েছে, আর পুরোটাই কিন্তু জলের ওপরে। দারুণ লাগছে জাস্ট বিষয়টা। চারিপাশে এরকম অসংখ্য রয়েছে শিবলিঙ্গ, আর এই পথ ধরেই মহাদেবকে পরিক্রমণ করা যায়। আর এই ঠিক বেদির নিচেই একটা ঘর মতো রয়েছে। মহাদেবের এই বিশাল আকৃতির মূর্তির পাশেই রয়েছে মা গঙ্গা। একটি মাছের ওপর তিনি বিরাজমান। আর আমি এখন এই ব্রিজটার ওপরেই দাঁড়িয়ে আছি। আর এই ব্রিজটা থেকে পুরো দৃশ্যটা কীরকম লাগছিল সেটাই আপনাদেরকে একবার ঘুরিয়ে পুরোটা দেখিয়ে দিই। এই ব্রিজের ঠিক পাশেই, মানে মহাদেবের মূর্তির ঠিক পাশেই ছিল হচ্ছে বজরংবলীর এই বড় মূর্তিটি। আর একটু অন্ধকার হলে যখন লাইটগুলো জ্বলবে না, তখন আরও একবার আপনাদেরকে বজরংবলী এবং মহাদেবের মূর্তিটা দর্শন করিয়ে দেবো, যে দেখাবো কতটা সুন্দর লাগছিল। মহাদেবের বিগ্রহের পাশেই রয়েছে এই মূর্তিটি।
এই বিগ্রহটা কিসের আমি ঠিক জানি না। তো এখানেই নানা রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, মানে খাবার দাবারের দোকান রয়েছে। তো এবার আমরা মেন যে মন্দিরটার দিকে এগিয়ে যাচ্ছি। মেন মন্দিরে প্রবেশ করার আগে বিশাল বড় একটা গেট পড়বে। উপরে রয়েছেন বজরংবলী, আর পুরো দেয়াল জুড়ে অনেক দেব দেবীর বিগ্রহ তৈরি করা। তো চলুন সামনের দিকে এবার এগোনো যাক। তো এই মন্দিরের গেটটা ধরে সামনে গেলেই দেখতে পাবেন বিশাল বড় একটা সাপের মুখ রয়েছে, কিন্তু এটা এক্স্যাক্টলি এক্সিট পয়েন্ট, পরে এটা আমি দেখাবো। আর উপরে দেখতে পাচ্ছেন অনেক দেবদেবীর বিগ্রহ রয়েছে। শ্রীকৃষ্ণ এই কালিয়ানাগ গমনের দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। তাছাড়া পাশে আরও অনেক বিগ্রহ রয়েছে। একেবারে উপরেই বিরাজ করছেন মহাদেব ও মা পার্বতী। তাদের সামনে রয়েছে দুটি সিদ্ধিদাতা গণেশের মূর্তিও। আর যেই একটু সন্ধে হলো অমনি লাইটগুলো যখন জ্বলে উঠল, আরও বিগ্রহগুলিকে খুব সুন্দর করে দেখাও যাচ্ছে। বেশ ভালোই লাগছিল দেখতে লাইটের আলোতে। আর এর ঠিক পাশেই রয়েছে বিশাল বড় একটা রঙিন রথ, যে রথটি টেনে নিয়ে যাচ্ছে 7টি ঘোড়া। রথে বিরাজমান রয়েছেন ভগবান শ্রীবিষ্ণু। রথের উপর দিকে ভগবান বিষ্ণুর বিগ্রহটি আপনারা দেখতে পাচ্ছেন। এই রথের ঠিক পাশেই এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এই ন্যারো প্যাসেজটা দিয়েই আপনাদেরকে যেতে হবে রাম মন্দিরে। রাম মন্দিরে তো যাব, কিন্তু তার আগে আর একটি জিনিস আপনাদের দেখিয়ে দিই। পাশেই রয়েছে মহাদেব, আর মহাদেবের বিগ্রহটি খুবই সুন্দর, নীল বর্ণের, আর এরকমভাবে আশীর্বাদ করছে। এরকম ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। সামনেই আছে নন্দী মহারাজ এবং শিবলিঙ্গ। আর এই বিগ্রহের ঠিক সামনেই আছে একটি জায়গা যেখানে আপনি ধূপকাঠি মোমবাতি জ্বালাতেই পারেন। তো চলুন এবার রাম মন্দিরে প্রবেশ করা যাক। তো চলুন রাম মন্দিরে প্রবেশ করেই ঢুকতেই ঠিক বাঁ হাতেই ছিল হচ্ছে যে দুটি বিগ্রহ। একটি হলেন মা সতী মাতার বিগ্রহ, আর একটি হলেন প্রভু বজরংবলীর মূর্তি। প্রবেশদ্বারের ঠিক সামনেই কাঁচের ঘরের মধ্যে আছেন 4 দেবীর বিগ্রহ। আর পুরো রাম মন্দিরটাই কিন্তু কাঁচ দ্বারা বেষ্টিত। প্রথমেই রয়েছে মা কালীর একটি বিগ্রহ, তার ঠিক পাশেই রয়েছেন মা দুর্গার একটি বিগ্রহ। এবার চলুন দর্শন করা যাক মন্দিরের মূল গর্ভগৃহ। এখানে টোটাল 3টে মন্দির রয়েছে। মাঝখানের গর্ভগৃহে বিরাজমান শ্রীরাম, শ্রী লক্ষ্মণ আর সীতা। আর গর্ভগৃহ কিন্তু পুরোটাই কাঁচ দ্বারাই নির্মিত। রাম লক্ষ্মণ এবং মা সীতার গর্ভগৃহের ঠিক ডান পাশে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ, আর বাঁ পাশে রয়েছে হচ্ছে যে লক্ষ্মী নারায়ণের বিগ্রহ। আর এটা হচ্ছে যে রাম লক্ষ্মণ এবং মা সীতার বিগ্রহ, আর তার কাছে রয়েছে হচ্ছে যে একটা বজরংবলীরও বিগ্রহ। খুব সুন্দর। আর সামনেই দেখুন একটা ঝাড়বাতিও রয়েছে, যার জন্য প্রত্যেকটা বিগ্রহ খুব সুন্দর করে মানে লাইটের ফোকাসে আরও দারুণ লাগছে। আর এটা হচ্ছে যে রাধাকৃষ্ণের বিগ্রহ। আর প্রতিটি বিগ্রহই কিন্তু মার্বেলের তৈরি। আর পুরো মন্দিরটি যেহেতু কাঁচ দ্বারা নির্মিত, খুব সুন্দর, জাস্ট অসাম লাগছিল। আর এটা হচ্ছে যে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ। প্রত্যেকটা বিগ্রহই আপনাদেরকে দেখিয়ে দিলাম রাম মন্দিরে। এবার এই রাম মন্দিরে এই দেবদেবী ছাড়াও কিন্তু সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, নন্দী মহারাজ, ভগবান ব্রহ্মা সহ আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। আর তার সাথে বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথেরও বিগ্রহ রয়েছিল নিমকাঠের তৈরি। তাছাড়াও রাম মন্দিরের ভিতরের যে দেয়ালগুলিতে নানান পৌরাণিক কাহিনীগুলি বর্ণনা করা হয়েছে। রাম মন্দিরের রাম লক্ষ্মণ সীতার বিগ্রহগুলি দর্শন করার পরও এছাড়াও এখানে শিবলিঙ্গ ছিল, দেখতেই পাচ্ছেন, সিদ্ধিদাতা গণেশের মূর্তি ছিল, আর ছিল কাঁচ দ্বারা নির্মিত মানে কাঁচ দিয়ে ঘেরা শ্রী শ্রী শ্যাম বাবার মূর্তিও। যে ঠাকুরের মূর্তিগুলো সাধারণত আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায় না, সেই ঠাকুরের মূর্তিগুলো আপনারা এখানে আসলে দেখতে পাবেন।
রাম মন্দির দর্শন করে এবার রাম মন্দির থেকে বেরিয়ে এসে ডান দিকে আরও একটি মন্দিরে যাব। এটি হলো শ্রী শ্রী জিন মাতার মন্দির। এই মন্দিরটিও খুব সুন্দর করেই তৈরি, দেখতেই পাচ্ছেন সাদা ধপধপে মার্বেলের তৈরি। আর ভেতরটা এবার আমরা গিয়ে দেখি কীরকম কি তৈরি। আর পুরো মন্দিরের ভেতরটাই ঝাড়বাতি দিয়ে খুব সুন্দর করেই সাজিয়েছিল, কারণ সামনেই দোলযাত্রা ছিল, তো আমরা দোলের পরের দিনই গেছিলাম। তো এখন আপনারা দর্শন করছেন জিন মাতা দেবীর বিগ্রহ। আর প্রতিটি মন্দিরেই জানেন তো এখানে ব্রাহ্মণ মশাই ছিলেন। আপনারা যদি আলাদা আলাদাভাবে পুজো দিতে চান সেখানেও কিন্তু দেওয়ার ব্যবস্থা রয়েছে। খুবই সুন্দরভাবে মেনটেন্যান্স করে এই মন্দিরটি তৈরি। আমার তো বেশ ভালো লেগেছিল। আর ভিতরের যে অ্যাটমসফিয়ার খুবই ভালো। আর প্রচুর মানুষ আসে, শুধু যে নন বেঙ্গলিরা আসে তা না, কিন্তু প্রচুর বাঙালিরাও আসে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে জিন মাতার মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে নতুন একটি মন্দির, সেটা হচ্ছে খাটু শ্যাম মন্দির। মন্দিরটায় প্রথমে ঢুকতেই যে অসাধারণ দৃশ্য, আর কি সুন্দর করে কাজ করা, শুধু দেখুন ঝাড়বাতি আর ওপরের সিলিংটায় কি সুন্দর করে প্রত্যেকটা পৌরাণিক কাহিনীগুলো বর্ণিত রয়েছে। আমার তো এটা জাস্ট দেখেই খুব ভালো লাগলো, মানে ফলস সিলিং করে তৈরি করা। আর সামনে এই খাটু শ্যামের যে বিগ্রহটি কি সুন্দর করে সাজানো। ধবধবে সাদা পাথরের সিংহাসনে খাটু শ্যামজি বসে আছেন। আর ভিতরের অ্যাটমসফিয়ার আর ভিতরের যে কারুকার্যটা দারুণ। জাস্ট আপনাদেরকে জাস্ট একবার ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন সাদা পাথরের ওপরে নকশাগুলো কত সুন্দর। আর খুব সুন্দর একটা সিংহাসনে খাটু শ্যামজি বসে আছেন। অপরূপ দৃশ্যটা জাস্ট দারুণ লেগেছে। আর মাথার উপরে সিলিংয়ে বর্ণিত রয়েছে সব পৌরাণিক কাহিনীগুলো। খুব সুন্দর করে দেখুন নানাভাবে বিগ্রহের মাধ্যমে এগুলো ফুটিয়ে তোলা। আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো ছবিতে আঁকা, বাট এগুলো কিন্তু সবই বিগ্রহভাবে তৈরি করা। আর এই যে ঝাড়বাতিটা, এটা তো আরও সুন্দর। এই একটা ঝাড়বাতির আলোয় পুরো মন্দিরটাই হয়েছে আলোকিত। রাম মন্দিরের প্রতিটা মন্দিরের সাথে সাথে এই মন্দিরটাও কিন্তু আমার দারুণ লেগেছে। এটাও একটা নতুন মন্দির, আর এখনও মন্দিরের ভেতরে প্রচুর কাজকর্ম চলছে। যারা ইন ফিউচার আসবেন তারা আরও অনেক কিছু নতুন দেখতে পাবেন। তো আমার এই মন্দিরের ভিতরটা তো জাস্ট অসাধারণ লেগেছে। এই মন্দিরটা দেখে এবার আমরা পরের মন্দিরে যাচ্ছি। আর জিনমাতা মন্দিরের ঠিক পাশেই রয়েছে সেই নতুন মন্দির শ্রী বালাজি বাবোসা মন্দির, যার কথা আমি বলেছিলাম। এটা হলো শ্রী শ্রী বালাজি বাবোসা মন্দির। এই দেবতার সাথে প্রায় অনেক বাঙালি অপরিচিত। এই দেবতার মন্দির কলকাতার অন্য কোথাও আমি এখনো পর্যন্ত দেখিনি। ভগবান শ্রী বালাজি বাবোসা মহারাজ ভগবান শ্রী হনুমান বা বজরংবলীর অবতার হিসাবে পূজিত হন। ভগবান শ্রী বাবোসা মহারাজের প্রধান মন্দির ভারতের রাজস্থান রাজ্যের চুরু শহরেই অবস্থিত। বাবোসা মহারাজকে অনেকে কলিযুগের অবতার হিসাবে গণ্য করেন। কেউ তাকে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বলেও পুজো করে থাকেন, আবার কেউ তাকে দেখেন ভগবান শ্রী বিষ্ণুর রূপে, কেউ তাকে দেখেন বজরংবলী বা ভগবান হনুমানজির রূপেও। ভক্তরা সাধারণত এই রূপে তাকেই পুজো করেন। মন্দিরটি এক কথায় খুবই সুন্দর, খুবই পরিষ্কার আর পরিচ্ছন্ন। যে বেদিতে ভগবান বাবোসা মহারাজ অধিষ্ঠান করেছে সেই বেদিটিও খুব সুন্দর। মাঝখানে রয়েছে অপূর্ব এবং অপরূপ বাবোসা মহারাজজির বিগ্রহটি, আর ডান পাশে রয়েছে মা শেরওয়ালি, আর বাম পাশে আছেন পঞ্চমুখী হনুমানজির বিগ্রহ। তো মন্দিরটিকে আপনাদের খুব ভালো করে দর্শন করিয়ে দিই। আর বিশেষ করে সিংহাসনটা, বাবোসা মহারাজের মাথার ওপরে রয়েছে একটা ছোট্ট ঝাড়বাতি, সেটার আলোয় পুরো সিংহাসনটা খুব সুন্দরভাবে আলোকিত হয়ে রয়েছে। তো এবার আমরা যাব, পাশেই রয়েছে শিবলিঙ্গ আর নন্দী মহারাজ। সবার শেষে বাবাকেও দর্শন করে নিচ্ছি। যেখানেই সব ঠাকুর বিরাজমান সেখানে বাবা মহাদেব তো থাকবেই। আর মহাদেবের কৃপা ছাড়া কোনো কিছুই আমরা পাই না, তাই মহাদেব সবার মাথার উপর রয়েছেন এবং সবাইকে আশীর্বাদও করছেন। এবার মন্দিরের আর একটা প্রান্তে রয়েছে দেখলাম রেলিংয়ে বাঁধা কিছু নারকোল, যেগুলো হচ্ছে যে মানুষ তাদের নিজেদের মনস্কামনা পূরণের জন্য করে রেখেছে। তো আপনারা চাইলে সেখানেও কিন্তু আপনারা নিজেদের নারকোল বেঁধে নিজের মনস্কামনা পালন করতে পারেন। আর পুরো মন্দির ঘুরে
এবার আমরা বেরিয়ে যাব। তার আগে আপনাদেরকে আরও একটা কথা বলে যাই যে এই মন্দিরে কিন্তু নতুনভাবে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। আমরা যখন সন্ধেবেলা বেরোচ্ছিলাম তখন কিন্তু মন্দিরে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল মন্দিরের একেবারে মেন গেটের সামনে। যেহেতু আমাদের একটু তাড়া ছিল, মানে বাড়িতে গিয়ে পড়ানোর ব্যাপারটা ছিল, তাই জন্য আর দাঁড়িয়ে থাকতে পারিনি, মানে বিশাল বড় লাইন পড়েছিল। তো আপনাদের একটু কষ্ট করে লাইন দিয়ে সেখান থেকে ভোগ প্রসাদ নিতে হবে। তো যাই হোক, আমরা সেই ভোগ প্রসাদটা নিতে পারিনি, বেরিয়ে গেছিলাম। তো এখানে এটাই বলে দিলাম যে ভোগ প্রসাদেরও নতুন করে ব্যবস্থা করা হয়েছে। আর যেহেতু হোলি ছিল বলে খুব সুন্দর করে দেখুন এরমভাবে মন্দিরগুলোকে সাজানো হয়েছিল। আর একটু পলিথিন দিয়েও ঢেকে দেওয়া হয়েছে যাতে করে কোনোভাবেই রঙের কোনো দাগ এসে না লাগে। এবার আমরা যাচ্ছি হচ্ছে যে মহাদেবের বিগ্রহটির দিকে, কারণ আলো জ্বালার পরে বিগ্রহটা কীরকম লাগছে সেটা আপনাদেরকে একবার না দেখালেই নয়। এখানে মহাদেবের গ্রাত্যবর্ণটা একই নীলবর্ণে, তার উপরে নীল রঙের আলো দিয়ে মহাদেবের পুরো যে বিগ্রহটিকে সাজানো হয়েছে। আর সন্ধ্যের বেলা এই আলোটা জ্বালার পর থেকে আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। মানে মহাদেবের এই ঢুলু ঢুলু চোখ আর তার এই সুন্দর একখানা মুখ, মানে কি যে বলবো, এত অসাধারণ লাগছিল। আর তার সাথে রাতের আলোয়, মানে সন্ধ্যেবেলা যখন আলোটা জ্বলে উঠেছে, বজরংবলীর মূর্তিটাও কত সুন্দর লাগছে দেখুন। 151 ফুট উঁচু আর এরকম নানা কালারের আলো দিয়ে মন্দিরটা বা বজরংবলীর মূর্তিটাও তৈরি করা হয়েছে। কি যে অসাধারণ লাগছিল রাতের আলোতে, মানে অন্ধকারের মধ্যে যেন মনে হচ্ছে জ্বলছে। তো এই ছিল আজকের মন্দির দর্শন করে এবার আমরা বেরিয়ে পড়ছি। আর এখানেই প্রচুর মানুষের মানে লাইন ছিল, যেহেতু ভোগ প্রসাদ বিতরণ চলছে। তো এটা দেখে এবার আমরা বেরিয়ে পড়লাম। তো এই ছিল হচ্ছে আজকের রাম মন্দির দর্শন। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো যদি লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে রাখবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনার কাছেই পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।